জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল বলেছে ইসি সানাউল্লাহ। জানাবো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেছে খেলাফত মজলিস। এবং সর্বশেষ থাকবে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি, প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব। এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। জামায়াতকে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান শামসুজ্জামান দুদুর। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে 1971 সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, 1971-এ আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে। আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন, তাহলে অতীতের ভুল কিছুটা হলেও মোচন হবে। আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে। বৃহস্পতিবার 7 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন। জামায়াতের উদ্দেশ্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, একসময় আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল। সেটা যদি মনে করেন বা মনে রাখেন তাহলে আপনাদের জন্য, দেশের জন্য সেটিই হবে শুভকর। তিনি বলেন, বর্তমানে বিএনপি হলো একমাত্র দল যার শিকড় দেশের সর্বস্তরে ছড়িয়ে আছে। যেখানে 10 জন আছে সেখানে 6 থেকে 7 জন বিএনপির। আওয়ামী লীগ ছিল, হারিয়ে গেছে। বিএনপি যদি উঠে দাঁড়ায় তাহলে অন্যদের দরকার হবে না, তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে। এটাই বাস্তবতা। তাই বিএনপিকে ঠেকাতে নানা অজুহাত, বিভ্রান্তি, নাটক সামনে আনা হচ্ছে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব। বিএনপি আগাগোড়া এই নির্বাচনী উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে। সরকারও এখন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেউ কেউ এই নির্বাচন প্রতিহত করার কথা বলছে, দাবি আদায়ে পথে নামার হুমকি দিচ্ছে। মনে রাখতে হবে, যদি নির্বাচন না হয় তাহলে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছবে। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল জানিয়েছে ইসি সানাউল্লাহ। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি সভাপতিত্বে অনুষ্ঠিত 9ম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সভাটি সকাল 11টা থেকে শুরু হয়ে টানা সন্ধ্যা 7টা পর্যন্ত চলে। সানাউল্লাহ বলেন, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগেই ভোট গ্রহণ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। সভায় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন, প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ পদ্ধতি এবং প্রযুক্তিগত ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। নির্বাচনের ড্রোন ব্যবহারের বিষয়ে প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউই, এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে না। তবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী। প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ বিষয়ে সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটের অন্তত 3 সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। আর এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে। এর আগে দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।
নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণাকে আমরা স্বাগত জানাই, তবে নির্বাচনের জন্য সংস্কার, বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তারা বলেন, নির্বাচনের পূর্বেই দৃশ্যমান সংস্কার সম্পূর্ণ করা জরুরি। জন আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ ঘোষণা করতে হবে। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচার, উল্লেখযোগ্য অগ্রগতি প্রয়োজন। পেশি শক্তি, কালো টাকার প্রভাব মুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার 7 আগস্ট দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিগত 5 আগস্ট বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, কিন্তু এতে বেশ কিছু বিষয়ে এড়িয়ে যাওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্রের 13তম দফার 1/11 সরকার ও 2008 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছে। 17তম দফায় অভ্যুত্থানের শহীদদের সংখ্যা প্রায় 1000 উল্লেখ করা হয়েছে, যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যা থেকে অনেক কম। ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে 2009 সালের 25 ফেব্রুয়ারি দেশি বিদেশি ষড়যন্ত্রে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল। 2013 সালের 5 মে শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেম ওলামা ও ছাত্র জনতাকে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল। 2018 সালের ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ব্যাপক দমন পীড়ন চালানো হয়েছিল। 2021 সালের মার্চ মাসে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রাক্কালে সংগঠিত বিক্ষোভে ভারতীয় তাবেদার সরকার গুলি চালিয়ে 21 জন মানুষকে হত্যা করেছিল। এই ধরনের সংগ্রাম তরুণ প্রজন্মের মননে 2024 সালের গণ অভ্যুত্থানের বীজ বপন করেছিল, অথচ এসব গুরুত্বপূর্ণ ত্যাগ তিতিক্ষার কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি। উপরোক্ত সংশোধনীয়গুলো জুলাই ঘোষণাপত্রে না থাকলে তা হবে অপূর্ণাঙ্গ, অভ্যুত্থানের চেতনা পরিপন্থী ও জাতির জন্য হতাশাজনক। আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের দাবি জানাই। অন্তর্বর্তী সরকারের 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব। রোজার আগে নির্বাচন ঘোষণা সরকারের অনেকই ব্যর্থতাকে কার্পেটের নিচে চাপা দিয়েছে। ঘোষিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নির্ভর করছে সরকারের সফলতা ও ব্যর্থতা। মানুষ মরণশীল, প্রত্যেককেই একদিন না একদিন মরতেই হবে। মৃত্যুর পরে একজন মানুষের কর্ম তাকে বাঁচিয়ে রাখে। বিশ্বজয়ী অনেক রাজা বাদশার মৃত্যুর পর মানুষ মনে রাখেনি, অথচ রাষ্ট্রের কোনো পদেই ছিলেন না ডক্টর মোহাম্মদ ইব্রাহিমকে একটি হাসপাতাল বারডেমে প্রতিষ্ঠার জন্য এখনো স্মরণ করে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি 100 বছর পর মানুষ মনে রাখবে? তিনি কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করে স্মরণীয় হয়ে থাকবেন, নাকি সাদ্দাম হোসেন পরবর্তী ইরাকের অস্থায়ী প্রেসিডেন্ট গাজী মার্শাল আজিজ আল আওয়ারের মতো মার্কিন এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটবেন? এ নিয়ে বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতা, মানুষের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলোচনা, বিচার বিশ্লেষণ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর 1 বছর পূর্ণ হচ্ছে আজ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং মাফিয়া নেত্রী হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সাধারণ মানুষ রীতিমতো উদযাপন করেছে। ভারতের পুতুল হাসিনা জনগণের ভোটের অধিকার ছিনতাই করে জনগণের উপরে জুলুম, নির্যাতন এবং মাফিয়াতন্ত্র কায়েমের মাধ্যমে দেশকে ভারতের পদানত করে রেখেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 16 বছরের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে। আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। কেবল গত বছরের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানী সহ সারা দেশে হাসিনার নির্দেশে তার অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডারদের হামলায় 1400 মানুষ প্রাণ হারিয়েছে। সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজার হাজার ছাত্র তরুণী। ডক্টর ইউনূসের মতো বারণ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সবার প্রত্যাশা ছিল অতীতের ব্যর্থতা সংশোধন করে দেশ নতুনভাবে যাত্রা শুরু করবে, মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এবং প্রতিটি সেক্টরে ন্যায্যতার ভিত্তি স্থাপিত হবে। সবার মধ্যে এ নিয়ে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়। হাসিনা যে ছাত্রলীগ আর যুবলীগের পান্ডাদের চাকরি দিয়ে প্রশাসনকে আওয়ামীকরণ করেছে তা থেকে মুক্ত হবে।